থেকে আরেকটার ডিফারেন্স থাকবে, সেটা আমরা ইচ্ছা করে রাখবো, এবং সেটা হলো বিটা মনে করো। তো আজকের সেগুলো আমরা করে দেখালাম যে যখন বিটা, যখন কোনো ইয়ে থাকে না, ফেজ ডিফারেন্স থাকে না, তখন আমরা ব্রড সাইড রেডিয়েশন প্যাটার্ন পাই অ্যান্টেনা অ্যারের অ্যাক্সিসের, অ্যান্টেনা অ্যারের অ্যাক্সিসের 90 ডিগ্রিতে তুমি পাবে। আর যদি তুমি অ্যান্টেনা অ্যারের অ্যাক্সিসের দিকে তুমি রেডিয়েশনটা পাও, তখন এটাকে বলবো এন্ড ফায়ার। যখন আমাদের বিটা ইকুয়াল টু মাইনাস প্লাস মাইনাস কেডি, এরকম একটা ফর্মুলা আমরা বের করছিলাম, সেগুলো দেখবো। এবং এটা দিয়ে এর বিভিন্ন রকম প্রপার্টিও বের করছি, যে ব্রড সাইড অ্যারে এবং এন্ড ফায়ার অ্যারের আগে যে অ্যারে অ্যান্টেনার যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা একটা সিঙ্ক ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এবার সিঙ্ক ফাংশনের যে সমস্ত প্রপার্টি আছে, যে কখন ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, কখন তার ম্যাক্সিমাম এবং মিনিমামের ম্যাগনিটিউড কত হবে, ম্যাক্সিমাম মেইন লোবটা হলো মেইন ম্যাক্সিমা, আর সেকেন্ড গুলো, সেকেন্ড থার্ড ফোর্থ ম্যাক্সিমা গুলো হচ্ছে সাইড ব্যান্ড ম্যাক্সিমা। তো এগুলো বের করে দেখাইছি, কোন অ্যাঙ্গেলে মেইন বিমটা থাকে, কোন অ্যাঙ্গেলে সাইড বিম গুলো থাকে, কিভাবে ক্যালকুলেট, এগুলো সব দেখাইছি। আজকে প্রত্যেক ওই অ্যান্টেনা গুলো ডিরেক্টিভিটি দেখাবো। অঙ্কটা এক্সাম্পল হিসেবে করে দিলে ভালো হইতো, ভুল করে ফেলছি এখানে। আচ্ছা, যাই হোক, আমি থিওরিটিক্যাল ডিসকাশনে আসি। থিওরিটিক্যাল ডিসকাশনে আমরা যেটা পাচ্ছি সেটা হলো, যে দিলাম আমি বালানিস থেকে ফলো করছি, এটা ডিরেক্টিভিটি অফ অ্যান এলিমেন্ট লিনিয়ার অ্যারে। লিনিয়ার এই কথাটার ডেফিনেশন কিন্তু আমরা আগেই পেয়েছি, লিনিয়ার কাকে বলে। আর ইউনিফর্মলি এক্সাইটেড হলো যখন অ্যাম্পলিটিউড, কারেন্টের অ্যাম্পলিটিউড গুলো সেম থাকে, মানে আই ম্যাক্সিমাম কস থিটা সাইন থিটা থাকার কথা কারেন্টের জন্য। তো সেখানে আই ম্যাক্সটা হচ্ছে পিক কারেন্ট। ওই পিক কারেন্ট বা অ্যাম্পলিটিউড অফ কারেন্ট যখন সবগুলো আই ম্যাক্স সেম, তখন এটাকে আমরা বলবো ইউনিফর্মলি এক্সাইটেড। ইউনিফর্মলি এক্সাইটেড if the amplitude, in addition to an array may be formed to be called linear array. In addition, an array may be formed to be called a linear array কখন all antenna elements are placed at an equal separation distance d, at equal separation distance d তে যদি আমরা বসাই, তাহলে এদেরকে বলবো লিনিয়ার অ্যারে। তাহলে যখন এই লিনিয়ার অ্যারে গুলো ওইভাবে বসানো হয়, তাদেরকে বলা হয় সেপারেশন সেম থাকলে তাদেরকে বলা হয় ইকুয়ালি স্পেসড লিনিয়ার অ্যারে। এর নাম দেওয়া হয়েছে ইকুয়ালি স্পেসড লিনিয়ার অ্যারে। আবার যদি কারেন্ট প্রপার্টিটা অ্যাড করো, উপরের কারেন্ট প্রপার্টি হচ্ছে ইউনিফর্মলি এক্সাইটেড, তখন an array antenna which has both properties, এই দুটো প্রপার্টিজ যাতে একসঙ্গে থাকবে, তাদেরকে আমরা বলবো ইউনিফর্মলি এক্সাইটেড ইকুয়ালি স্পেসড লিনিয়ার অ্যারে। ডেফিনেশনটা বুঝতে পারছো? তানিম, রাজশ্রী, বুঝে গেছে না? ইকুয়ালি স্পেস থাকলে তাদেরকে এই ইএসএলএ বলবো। আবার ইউনিফর্মলি এক্সাইটেড হওয়া মানে হচ্ছে অ্যাম্পলিটিউড সেম, তখন কিন্তু নাম বড় হয়ে যাচ্ছে। ইউনিফর্মলি এক্সাইটেড ইএসএলএ, ইকুয়ালি স্পেসড লিনিয়ার অ্যারে, অনেক লম্বা নাম। আচ্ছা, ঠিক আছে। তো এইরকম ভাবে বিভিন্ন নাম আসবে তোমার। এই নামগুলি প্রবলেমে যখন আসবে, মনে এই নামগুলি এই জন্যই দরকার তোমার মনে রাখা। যখন আমি প্রবলেম দেব, তখন হয়তো আমি ইএসএলএ বলবো, অথবা ইউনিফর্মলি এক্সাইটেড ইএসএলএ বলবো, তখন তুমি বুঝে নিতে হবে যে এই কথাটার মধ্যে কিন্তু একটা আনসার রয়ে গেছে।
তা এখন আসো রেডিয়েশন প্যাটার্ন গুলো আমরা একটা অ্যানালাইসিস করব। এই আমাদের কাজ আজকের কাজই হলো রেডিয়েশন প্যাটার্ন ডিরেক্টিভিটি বের করব সেখান থেকে। So there are two types of radiation characteristics of a uniformly excited ESLA, broadside এবং end fire patterns. For a broadside radiation pattern, maximum radiation is at theta equal to pi by 2, 90 degree. And phase difference between adjacent elements, beta equal to 0. Beta রাখতে হবে 0 যাতে আমি broadside পাই as well as theta equal to 90 degree. 90 degree না? ঠিক আছে, এটা তো গত ক্লাসে একবার বুঝেই গেছিলাম। তাহলে এইভাবে গেলে পরে বাট ফর এন এন্ড ফায়ার রেডিয়েশন ম্যাক্সিমাম রেডিয়েশন উইল বি এট থিটা ইকুয়াল টু 0 অর থিটা ইকুয়াল টু পাই। থিটা ইকুয়াল টু 0 অর থিটা ইকুয়াল টু পাই মানে হচ্ছে অ্যান্টেনা অ্যাক্সিসের সামনের দিকে অথবা পিছনের দিকে। তাহলে এই থিটাটা থিটা ইকুয়াল টু 90 যদি হয়, থিটা ইকুয়াল টু 90 হচ্ছে অ্যান্টেনা অ্যারে গুলোর শোয়ানো যেটা আছে তার উপরের দিকে। তাহলে থিটা হচ্ছে তার পাশাপাশি, থিটা অ্যাঙ্গেল বুঝা গেল এটা না? থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু পাই বাই 2। বুঝো নাই? আবার আগের ছবিটা যদি বাইর করতে পারি তাহলে হয়তো তুমি বুঝতে পারবা। অ্যারে অ্যান্টেনা 1, অ্যান্টেনা 1 এটা আগের শীট, যদি আগের শীটটা 1 লেখা নাই। ধরো আমরা অ্যানালাইসিস সময় এইভাবে অ্যানালাইসিস করছি, মনে আছে? তানিম, রাজশ্রী, এই ছবি দিয়ে অ্যানালাইসিস শুরু করছিলাম না, টু এলিমেন্ট। তাহলে দেখো থিটা ইকুয়াল টু 0 যদি হয় তখন কিন্তু জেড অ্যাক্সিসের পজিটিভ জেড অ্যাক্সিসের সমান হয়ে যাচ্ছে। আর থিটা ইকুয়াল টু 180 মানে হচ্ছে নেগেটিভ জেড এর দিকে চলে যাচ্ছে। নেগেটিভ জেড, হ্যাঁ এন্ড ফায়ার, এন্ড ফায়ার নেগেটিভ জেড এর দিকে যাক আর পজিটিভ জেড এর দিকে যাক, দুটোই কিন্তু অ্যান্টেনা অ্যাক্সিসের সমান হয়ে যাচ্ছে, কিন্তু প্যারালাল, তাই না? জেড অ্যাক্সিসটাই হচ্ছে অ্যান্টেনা অ্যাক্সিস। বুঝা যাচ্ছে তানিম? আচ্ছা, এখন এই জেড অ্যাক্সিস থেকে মানে এই স্ক্রিন, কম্পিউটারের স্ক্রিন থেকে তুমি আমার দিকে, তোমার দিকে আসো, তাহলে থিটার যে অ্যাঙ্গেল, এটা তো 2 ডিমেনশনাল ছবি, বুঝতে পারছো? থিটাকে তুমি ঘুরাও, ঘুরাইলে দেখবে যে এটা তো 3 ডিমেনশনাল, এদিকে ঘুরানো যায়। থিটা অ্যাঙ্গেল ওই দিক থেকে মানে কম্পিউটার প্লেনের ওই দিক থেকেও হবে, এদিক থেকেও হবে। বুঝতে যাচ্ছে? এবার জেড জেড থেকে যদি তুমি তোমার দিকে আসো তাহলে থিটার অ্যাঙ্গেল বাড়তে থাকবে, এদিক দিয়েও থিটার অ্যাঙ্গেল বাড়বে, তাই না? বুঝতে পারছো কিনা? 3 ডিমেনশনাল ছবি তো একটু 2 ডিমেনশনাল বুঝতে কষ্ট। যখন তোমার একটা লাইন মানে এই এক্স অ্যাক্সিসটা যখন ঠিক তোমার দিকে আসবে, একদম তোমার বুকের মধ্যে, তখন থিটার ভ্যালু 90। বুঝতে পারছো কিনা? হ্যাঁ, ওই অবস্থায় আমরা এটাকে বলি ব্রড সাইড। আর ওই অ্যান্টেনার সোজা জেড অ্যাক্সিসের সোজা যদি হয় তখন আমরা তাকে বলবো, তুমি কি এই ছবিটা দেখতে পাচ্ছ না মনে হয়? না, ও না না না, এটা দেখা যাচ্ছে না তো, এটা তো আমি শেয়ার করি নাই। স্যার দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে, শেয়ার তো স্যার একটা এখন করলাম, শেয়ার একটা করলাম, দুটো ইয়ে হলো কিভাবে? ও আচ্ছা, তাহলে ও আচ্ছা, তাহলে আমি মনে হয় এটা ভুলে আগেরটা কেটে দিছি, আগের লেকচার। ও আচ্ছা, বুঝছি, আগের লেকচারটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, স্যার আগেরটা স্যার এখন দেখা পাশেই যাচ্ছে আছে। তো?
দেখা যাচ্ছে না? হ্যালো, স্যার। বুঝতে পারছো? এন্ড ফায়ার এবং ব্রড সাইড বুঝা যাচ্ছে তো ছবি থেকে? ওকে, তাহলে এবার আসো আগের লেকচারে চলে যাই। দেখা যাচ্ছে আগের লেকচার? হুম, তাহলে এবার আমরা এইগুলো বললাম, এন্ড ফায়ার এবং ইয়ের ডেফিনেশন দেওয়া হলো বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস কেডি, এবং তখন একটার জন্য হলো ব্রড সাইডের জন্য বিটা ইকুয়াল টু 0, আর এন্ড ফায়ারের জন্য হচ্ছে বিটা ইকুয়াল টু কি জানি প্লাস মাইনাস কেডি। তো এবার আমরা ডিরেক্টিভিটি ডিফাইন করি। ডিরেক্টিভিটি ডিফাইন এই যে 47 ইকুয়েশনে ম্যাক্সিমাম রেডিয়েশন ইন্টেন্সিটি ইউ ম্যাক্স বাই ইউ নট। ইউ নটটা হচ্ছে অ্যাভারেজ রেডিয়েশন ইন্টেন্সিটি, সেটাকে আবার পি রেডিয়েট দিয়ে লেখা যায়, তখন পি 4 পাই দিয়ে ভাগ করলে এটা ইউনিফর্ম হয়ে যায়। এটা 47 ইকুয়েশন দিয়ে এটা আগের অনেক আগে থেকে ডিফাইন করে আসতেছি। ডিরেক্টিভিটি এইভাবে ডিফাইন করে। এবার একটা একটা করে আমরা অ্যানালাইসিস করব। ডিরেক্টিভিটি অফ ব্রড সাইড অ্যারে বিটা ইকুয়াল টু 0 ব্রড সাইডের জন্য। তখন এই ব্রড সাইডের জন্য বিটা ইকুয়াল টু 0 যদি হয়, এই অ্যারে ফ্যাক্টরকে আমরা 19 নম্বর ইকুয়েশন দিয়ে আগেও লিখছিলাম। দেখো এই ইকুয়েশনটা কিন্তু অনেক আগে পেয়েছি। আচ্ছা, সেখানে আমি এই যে লাস্ট টার্মটা 48 এর শেষের অংশটা দেখো, বিটা ইকুয়াল টু 0 বসাইয়া কিন্তু এটা পাইছি। বিটার ভ্যালু 0 বসাই দিছি। প্রথম দুটো অংশ কিন্তু অ্যাজ ইট ইজ, এই দুইটা অংশ আগের ইকুয়েশন থেকে নিয়ে আসছে, এখানে কিন্তু বিটার ভ্যালু বসাই নাই এখনো। এই থার্ড লাস্ট পার্ট টার্ম, লাস্ট ইকুয়াল টু টার্মে আমি বিটা ইকুয়াল টু 0 বসাইছি। বসানোর পরে এখন একটা কন্ডিশন ইউজ করছি, যখন আমাদের ডিটা ল্যামডার তুলনায় অনেক ছোট, ডি মানে হচ্ছে সেপারেশন ডিস্টেন্স, অ্যান্টেনা এলিমেন্ট গুলোর সেপারেশন, একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের সেপারেশন ল্যামডার তুলনায় যদি অনেক ছোট হয়, হ্যাঁ, 48 কে আমরা অ্যাপ্রক্সিমেটলি এইভাবে লিখতে পারি 49 দিয়ে। তার মানে এটা একটা সিঙ্ক ফাংশন হয়ে গেল। তখন সোজা কথা সিঙ্ক ফাংশনের রূপ নিয়ে আসলাম, এনে এটা সিঙ্ক ফাংশনের রূপে আনলে সুবিধা কি, ইন্টিগ্রেশন করার সুবিধা দেখবে, একটু পরে দেখবা। দি রেডিয়েশন ইন্টেন্সিটি ইউ ম্যাক্স ক্যান বি রিটেন অ্যাজ, এখন ইউ ম্যাক্স পাবো কিভাবে? ইউ ম্যাক্সটা হচ্ছে ইন্টেন্সিটি, যেহেতু ইন্টেন্সিটি পাওয়ার এগুলো হচ্ছে পাওয়ারের ফিল্ডের স্কোয়ার, তো অ্যারে ফ্যাক্টর হচ্ছে ফিল্ডের কোএফিসিয়েন্ট, সেটাকে স্কোয়ার করলাম। এই দেখো অ্যাবসলিউট করে স্কোয়ার করলে এটা ইন্টেন্সিটি বা পাওয়ার হয়ে গেল। 50 ইকুয়েশন নাম্বার 50 দিয়ে সেটা প্রকাশ করলাম। বুঝতে পারছো এই কথাটা এই পর্যন্ত 49 থেকে 50? আরে এই অ্যারে ফ্যাক্টর 49 অথবা 48 এগুলো হচ্ছে অ্যারে নরমালাইজড অ্যারে ফ্যাক্টর, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের একটা কোএফিসিয়েন্ট। বাইর করছিলাম মনে আছে না? ই থিটা, ই টোটাল ই ইকুয়াল টু E1 প্লাস E2, দুইটা ফিল্ডের জন্য বের করলাম যে। তারপরে অনেকগুলোর জন্য এনটার জন্য বের করলাম। কি বের করলাম? এন গুলি থেকে যে ইলেকট্রিক ফিল্ড রেডিয়েট হচ্ছে এবং যেটা পি পয়েন্টে, অবজারভেশন পি পয়েন্টে আমরা পাচ্ছি, সেটা একটা ইলেকট্রিক ফিল্ড, টোটাল ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড হোক আর ম্যাগনেটিক ফিল্ড হোক, এরা হচ্ছে প্রপোর্শনাল টু ভোল্টেজ অথবা কারেন্ট। এদেরকে স্কোয়ার করলে পাওয়ার পাওয়া যায়, পাওয়ার বা ইন্টেন্সিটি ইন জেনারেল। তুমি যদি প্রপোর্শনালিটি বাদ দাও, তাহলে এটা স্কোয়ার করলে এই টার্মটা হয়ে যায় পাওয়ারের কোএফিসিয়েন্ট। বুঝতে পারছো কিনা এবার দেখো? এবার বুঝতে পারছো? এই জন্য ইউ ইকুয়াল টু অ্যাবসলিউট অফ এফ স্কোয়ার করছি। তার মানে এই ইউটা হচ্ছে এবার পাওয়ারের কোএফিসিয়েন্ট, ইন্টেন্সিটি পাওয়ার এগুলো একই কথা, সেই জন্য স্কোয়ার করলাম। স্কোয়ার করে ইন্টেন্সিটি বা পাওয়ারের ডিমেনশনে আনলাম। আগে ছিল ভোল্ট পার মিটার, এখন হয়ে গেছে ওয়াট। এইবার করো কি দেখো, সিঙ্ক ফাংশন at theta equal 90 কি জানি লিখছি, becomes equal 1। আচ্ছা, যখন 0 হবে সিঙ্ক ফাংশন, যখন মানে তাদের আর্গুমেন্ট 0 হয়, সাইন ফাংশনের আর্গুমেন্ট 0 হয়, তখন এর ভ্যালু 1 হয়। এটা হলো সিঙ্ক ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স, এটাই বুঝাইলাম আর কি, ক্যারেক্টারিস্টিক্স। এখন ইকুয়েশন 50 কে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পেলাম। এই 50 থেকে ম্যাক্সিমাম ভ্যালু পাবো কত? 50 থেকে যখন ম্যাক্স হবে ইউ ম্যাক্স থিটা ইকুয়াল টু 90 তে, থিটা ইকুয়াল টু 90 মানে হচ্ছে ব্রড সাইডে যখন আমি ম্যাক্সিমাম চাচ্ছি, সেই ভ্যালুটা হচ্ছে, যেহেতু নরমালাইজ ভ্যালু, এটা দেখো উপরে এন দেওয়া আছে, নরমালাইজ মানে 1 পাবো, ইউ ম্যাক্স 1।
ঠিক আছে, বুঝা গেল? সিং ফাংশন নরমালি এক্স ইকুয়াল টু 0 তে 1 হয়, বা সাইন 0 তেও, সাইন 90 তেও সাইন ফাংশন 1 হয়। সেখান থেকে আমরা পেয়ে যাই ইউ ম্যাক্স ইকুয়াল টু 1, 51 ইকুয়েশন। বুঝতে পারতেছো না? কথা বলো। টু ডিটারমাইন ডিরেক্টিভিটি, স্যার বুঝছি স্যার। বলো। হ্যালো, স্যার বুঝছি স্যার। বুঝা যাচ্ছে? যখন সিং ফাংশন আর্গুমেন্ট 0 হবে, থিটা ইকুয়াল টু 0 তে অথবা কি বলে 90 তে, হ্যাঁ, তখন এর ভ্যালু 1 হয়। তাহলে এগুলো যে স্পেশাল বইয়ের ফাংশন এগুলো দেওয়া আছে, তুমি যদি ওখান থেকে করো তাহলে এটা পাবে। এগুলো যদি করো তাহলে 1 যদি হয়, তাহলে এবার ইকুয়েশন 47-এ আমরা বের করতে হবে অ্যাভারেজ রেডিয়েশন ইন্টেন্সিটি। অ্যাভারেজ রেডিয়েশন ইন্টেন্সিটি বের করব, যেটা হলো পি রেডিয়েটেড ডিভাইডেড বাই 4 পাই। তখন পি র্যাড বের করতে হবে। পি র্যাড বের করা বা ইউ নট বের করার জন্য এই ইকুয়েশন আগে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করছি উইথ রেসপেক্ট টু ডিএস, আর এবার করব ডি ওমেগা। এই তো ডি ওমেগার মধ্যে শুধু তফাৎ হলো ডিএস এবং ডি ওমেগা, তফাৎ হচ্ছে শুধু এখানে আর স্কোয়ার টার্মটা নাই। এই বাকি সব আছে, শুধু আর স্কোয়ার টার্মটা নাই। এই দেখছো সাইন থিটা ডি ফাই, এখানে একটা আর স্কোয়ার ছিল, ওটা ডিএস যদি হইতো তাহলে ডি আর স্কোয়ার থাকতো। এখন ডি ওমেগা মিন সলিড অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করছি, সেই জন্য ওটা থাকছে না। এবার তুমি শুধু কালে যে এই এই ইন্টিগ্রেশনের এই লিমিট গুলো বা এই সমস্ত বসাইয়া এই ইন্টিগ্রেশনের এই যে লিমিট টিমিট সব বসাইলাম, বসাইয়া ভ্যারিয়েবল গুলিও বসাইলাম। বসানোর পরে এবার দেখো এই ইন্টিগ্রেশনটা কিন্তু বেশ কমপ্লিকেটেড। এটাকে সিম্পলিফাই করছি কিভাবে, এই লিমিট টিমিট সব চেঞ্জ করব। তখন আমরা নতুন একটা ভ্যারিয়েবল ডিফাইন করব। লেট আস ডিফাইন এ নিউ ভ্যারিয়েবল। দেখছো এই কমপ্লিকেটেড ইন্টিগ্রেশনটাকে সিম্পল বানাচ্ছি। এটাকে একটা নতুন ভ্যারিয়েবল ডিফাইন করলাম, এটা জেড ইকুয়াল টু এই। এটা কিন্তু এই জেডটা কোঅর্ডিনেট না, একটা ভ্যারিয়েবল ধরছি আমি। এটা একটা জেড ইকুয়াল টু এই ধরলাম, ধরে এবার এই যে ডিফারেন্সিয়েট করে এগুলো তোমার বইতে দেওয়া আছে, আমি শুধু তোমার প্রসিডিউরটা বলে যাচ্ছি। ফাইনালি গিয়ে এই যে লিমিট বের করব, এই যে আপার লিমিট লোয়ার লিমিট। আমাদের লিমিট আগে কি ছিল? পাই বাই 0 থেকে পাই পাই। দেখো ইন্টিগ্রেশনের লিমিট ছিল কত, দেখো ভালো করে, 0 থেকে পাই, দেখছো? তখন থিটা ছিল, থিটা লিমিট হচ্ছে থিটার ভ্যালু এটা। এখন কিন্তু এটা চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে দেখো নিয়ে আসছি জেড আপার, এটা হলো আপার লিমিট, আহা, জেড আপার আর জেড লোয়ার। এই জেড লোয়ার, এই দুটো লিমিট ঠিক করলাম, লিমিটের ভ্যালু আনলাম। এই লিমিটের ভ্যালু হচ্ছে 55 এবং 56 দিয়ে আমরা ডিফাইন করলাম। করে এবার দেখো নতুন প্যারামিটার গুলো ইউজ করে এই যে ইউ নট, এই যে 57 ইকুয়েশনের এই ইকুয়েশনটা কিন্তু মডিফাই করে এই ফর্মে নিয়ে আসছি। এটাকে ইন্টিগ্রেট করা খুবই সহজ। বুঝতে পারছো কি করতেছি? করে এবার তুমি ইন্টিগ্রেশন করে ফেলো, করলে পাবা এই যে বলে দিচ্ছি, করার পরে দেখা যায় এটা হচ্ছে এই যে সিম্পলি রেজাল্ট, এই যে পাই বাই এন বাই কেটি। দেখছো দেখছো কত বড় কমপ্লিকেটেড ইন্টিগ্রেশন হয়ে গেল, পাই বাই এন কেডি। এইবার তুমি ডি ম্যাক্সিমাম বের মানে ডিরেক্টিভিটি বের করবো। ডিরেক্টিভিটি বের করার জন্য হলো ইউ ম্যাক্স বাই ইউ নট, সেখান থেকে এগুলি করে টোরে এই যে পেলাম টোয়াইস এন কেডি বাই ল্যামডা। দেখছো একটু কমপ্লিকেটেড ইন্টিগ্রেশন, সেখান থেকে এটাকে সহজ করে ল্যামডার টার্মে as well as নাম্বার অফ এলিমেন্টস as well as এলিমেন্টস গুলোর সেপারেশনের টার্মে প্রকাশ করলাম এই ডিরেক্টিভিটি। Directivity is expressed in terms of number of elements and their separation distance d as well as তাদের
ফ্রিকোয়েন্সি বা ল্যামডা দিয়ে প্রকাশ করলাম 59 ইকুয়েশন। এখন আমরা একটা অ্যারে তার লেংথ কিভাবে বাইর করি সেটা দেখো। 60 ইকুয়েশন 60 দিয়ে একটা অ্যারের লেংথ বাইর করা হয়। তার মানে একটা এলিমেন্ট সেট করলাম, দুটা, তিনটা, চারটা, কিন্তু প্রত্যেকটা ডিস্টেন্স যদি ডি হয় তাহলে মোটামুটি অ্যারেটার লেংথ, ওভারঅল লেংথ আমরা ডিফাইন করি এইভাবে 60 ইকুয়েশন n-1 ইন্টু ডি। বুঝা গেল? তানিম, রাজশ্রী, জি স্যার। এটা তো ওই যে ধরো টোটাল অ্যারের লেংথ ডিফাইন করলাম করে ডি নটটাকে এবার এল লেংথের সঙ্গে ইন টার্মস অফ লেংথে নাম্বার অফ এলিমেন্টস তো ডিফাইন প্রকাশ করা যায়, লেংথ দিয়েও প্রকাশ করা যায়। এই দুইটা ইকুয়েশন আছে। তোমাকে যদি পরীক্ষায় বলা হয় তাহলে আইদার ওয়ান ডেরাইভ করতে হবে। নাও 5 নম্বর কোশ্চেন সলভ হয়ে গেল। যদি বলা হয় ডিরেক্ট ব্রড সাইড রেডিয়েশন প্যাটার্নের, ব্রড সাইড, আমি একটা অ্যারে আছে ব্রড সাইড রেডিয়েশন প্যাটার্ন পেতে চাই, তাদের ইকুয়ালি স্পেসড অ্যারে এবং ইউনিফর্মলি এক্সাইটেড কারেন্ট দিয়ে এক্সাইট করা আছে, এদের ডিরেক্টিভিটি বের করো ইন টার্মস অফ লেংথ। অ্যারে লেংথে যদি বলি তাহলে ইকুয়েশন 61 ডেরাইভ করতে হবে। আর যদি বলি ইন টার্মস অফ নাম্বার অফ এলিমেন্টস তখন কিন্তু 59 ইকুয়েশন ডেরাইভ করতে হবে। হইলো? বুঝতে পারছো? এই দুইটা, এই আনসার আইদার ওয়ান। আচ্ছা গেল। স্যার তাহলে 61 এর ডেরিভেশনটা কোথায় পাবো স্যার? হ্যাঁ 61 এর ডেরিভেশনটা মানে এখানে 61, জি স্যার। আর এটা সিম্পল একটা ক্লাস 8 এর একটা অ্যালজেব্রা। আচ্ছা আচ্ছা ওকে, ও পাইছি স্যার, পাইছি। এটা সিম্পলি একটা ক্লাস 8 এর অ্যালজেব্রা, এটা বলে কি? বুঝছি স্যার, সরি খেয়াল করি। এটা ঘুরে এটার বসা টসে করে ফেলো। জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপরে আসো বি, ডিরেক্টিভিটি অফ এন্ড ফায়ার অ্যারে। এন্ড ফায়ার অ্যারের জন্য আমার বিটা ইকুয়াল টু মাইনাস কেডি এই ফর্মুলা বা প্লাস মাইনাস কেডি লাগবে। তা আমি আপাতত মাইনাস কেডির জন্য তোমাদেরকে ডেরাইভ করে দেখাইলাম। বুঝতে পারছো? এটা প্লাস মাইনাস কেডি তে হয়, তা এখন মাইনাস কেডির জন্য বের করছি। তো মাইনাস কেডির জন্য বের করব। এখন দেখো এই যে ইকুয়েশন, এটা তো আগেই পেয়েছিলাম আমরা। এই অ্যারে ফ্যাক্টর, নরমালাইজড অ্যারে ফ্যাক্টর ইকুয়েশন 19 থেকে আনছি, গত শীটের 19 থেকে আনছি। এবং সেটাই যে প্রথম দুইটার কিন্তু আগের মতোই। এখন এই যে থিটার ভ্যালু, বিটার ভ্যালু বসাচ্ছি এই নিচের লাইনে বিটার ভ্যালু বসালাম মাইনাস কেডি। এই দেখছো, বোঝা যাচ্ছে নিচের লাইনটা? এই যে দেখো মাইনাস কেডি বসাইছি। তানিম, দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে? উপরের লাইন, উপরে কিন্তু বিটা আছে, এবার কিন্তু বিটা বসাই না, এবার কেডি বসাই ফেলছি। এরপর কেডি বসাই, কেডিটাকে কমন নিচ্ছি। এই একটু কায়দা করছে, আর কিছু না। এই দেখো শুধু ম্যানিপুলেশন, আর কিছু না। এই যে কেডি কি কমন টমন নিয়ে এটা কায়দা করছি করে, এবারে ওই যে ডি ম্যাক্সিমাম, সরি ল্যামডার তুলনায় ডি যদি ছোট হয় তাহলে ওই 62 ইকুয়েশনকে আবার আমরা এটাকে সিঙ্ক ফাংশনের ফর্মে নিয়ে আসলাম। এই আর কিছু না, কায়দা করে শুধু সিঙ্ক ফাংশনের ফর্মে আনছি এই যে ইকুয়েশনটা। কারণ এই সিঙ্ক ফাংশনের ফর্মে আনলে ইন্টিগ্রেশনের সুবিধা আছে। তা আনলাম, আনার পরে এবার দেখো ওই একই নিয়ম, ইন্টেন্সিটি বের করার জন্য ওই অ্যারে ফ্যাক্টরকে স্কোয়ার করতে হবে। ম্যাক্সিমাম বের করছি, ম্যাক্সিমামের ভ্যালু হচ্ছে 1। এগুলো তোমার আগের নিয়মেই। এখন যদি আমরা এই ইয়ে বের করতে চাই, কি বলে এটাকে, পিরিয়ড যদি বের করতে চাই, তখন আমাদেরকে এই ইন্টিগ্রেশন পারফর্ম করতে হবে যার লিমিট হচ্ছে 0 to পাই। এখন আবার ওই আগের মতো similar to the previous derivation, let us now define a new variable। এই একই, কিন্তু এবারকার ভ্যারিয়েবল একটু অন্যরকম। এই হচ্ছে তফাৎ। আগেরটা ছিল ব্রড সাইডের জন্য এবং সেটার ইয়ে হলো মানে নতুন প্যারামিটারটা ডিফাইন করছে একরকম, এটা করছে আরেক রকম। একটু খেয়াল করো, দেখবা ওটা কোথায় জানি রাখছি। let us define, হ্যাঁ ডিফাইন এ নিউ ভ্যারিয়েবল। দেখো n kd cos theta by 2 আসছে না, আর এখানে চলে আসছে, দেখো এখানে চলে আসছে -1 আছে, খেয়াল করছো? cos theta -1, kd টা ব্র্যাকেটে আসছে, -1 বেশি আছে, আর কিছু না। এইবার এই সেই করে
বাকিটা বইতেই করা আছে, আমি তো দেখাই দিছি তোমাদেরকে। এই যে লিমিট ম্যাক্সিমাম বের করলাম, এই যে জেড ম্যাক্সিমাম একটা লিমিট বের করলাম, আর কখন পাই, যখন থিটার ভ্যালু পাই লিমিট, আর এটা হচ্ছে জেড মিনিমাম লোয়ার লিমিট যখন আমার থিটার ভ্যালু 0। এই দুইটা লিমিট বের করলাম, বের করে এইবার নতুন ইকুয়েশন সাজাইলাম যেটা 71 ইকুয়েশনে দেওয়া আছে। বুঝতে পারতেছো কি করতেছি? এবার এই ইকুয়েশনটাকে তুমি ইন্টিগ্রেট করা খুব সোজা। এবার যদি ইন্টিগ্রেট করো তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে এই যে n kd বাই পাই বাই 2। এই পাই বাই 2 আগে ছিল পাই, এখন হচ্ছে পাই বাই 2। এবার ডি নটটাকে তুমি ডিফাইন করো 73 ইকুয়েশন দিয়ে, তাহলে ডি নটটা পেয়ে গেলাম। এবার এল কে ডিফাইন করলাম আবার ওই একই রকম ভাবে, এল আগের মতোই ডেফিনেশন আছে, লেংথ অফ দা ওভারঅল, এটা ক্যাপিটাল এল, কিন্তু এটা স্মল এল এর সঙ্গে তুমি কনফিউজ করো না। স্মল এল হচ্ছে প্রত্যেকটা অ্যান্টেনা এলিমেন্টের লেংথ, মিন্স ওই স্মল এল হচ্ছে ল্যামডা বাই 2, হাফ ওয়েভ ডাইপোল। আর এই এল হচ্ছে অ্যান্টেনা গুলো সারিবদ্ধভাবে সাজালে পরে এইদিকে অ্যান্টেনা অ্যাক্সিসের দিকে কতটুকু লম্বা, কত মিটার, অ্যান্টেনা অ্যাক্সিস মানে জি অ্যাক্সিসের দিকে কত লম্বা। তো সেটাকে বসাইয়া এবার ডিরেক্টিভিটি বের করলাম 4, এই যে 4L d বাই ল্যামডা ডিরেক্টিভিটি। আর উপরেরটা ছিল ND NKD বাই ল্যামডা বাই। দেখো একটা আরেকটা থেকে খেয়াল করে দেখো, ওটা ছিল 2 টাইমস, এটা হচ্ছে 4 টাইমস। এটা হলো ডি নট, একটা হচ্ছে এই ডি নটটা হচ্ছে তোমার এই যে টোয়াইস অফ ND টোয়াইস, আর এটা হচ্ছে 4 মানে হচ্ছে এটা ডাবল হয়ে গেছে ডিরেক্টিভিটি এন্ড ফায়ারে। এবং এটা এইভাবে প্রকাশ করা যায়, করলাম। তাহলে এন্ড ফায়ার অ্যারেতে এবার এরকম হলো। এবার আমরা ডিরেক্টিভিটি এখন এটা করা আছে, এখানে একটা এক্সাম্পল দিলে ভালো হইতো, ভুল করছি আসলে। তো একটা এক্সাম্পল করা হয় নাই, আবার আমি চলে গেছি আরেকটা ইয়েতে। তো এখন একটা প্রবলেম যদি করি, আচ্ছা, এই এন্ড ফায়ার অ্যারের রেডিয়েশন প্যাটার্ন যদি করি 4ND 1 বাই ল্যামডা। তা এখন আমি জানি না তোমরা দেখতে পাবে কিনা, দেখবা? আমি যদি ম্যাটল্যাব ওপেন করি, সেই ম্যাটল্যাবের স্ক্রিনটা তোমরা দেখতে পাবে কিনা আমি জানি না। হ্যাঁ, শেয়ার করা যাবে ম্যাটল্যাবের স্ক্রিনটা, দেখি আসুক। তাহলে আসুক দেখি। এখনো আসতেছে, এই যে আসতেছে। তোমরা ম্যাটল্যাব কত ইউজ করো, কোন ভার্সন? আমারটা 2018A। 2018A ভালো, মোটামুটি ভালো। এর আগে ইউজ করতাম 14তে অনেক ফ্যাসিলিটিস কম, সেই জন্য 18তে আসছে। 18তে অনেক সুবিধা আছে, অনেক সংক্ষেপে কোডগুলি লেখা যায়, এবং অনেক নতুন নতুন কোডও এখানে ওরা দিছে, যার জন্য গ্রাফিক্স সুন্দরভাবে করা যায়। ওরে বাবারে, এটা আসে না কেন, এতক্ষণ লাগে? তাই না? প্রায় তো 1 মিনিট হয়ে গেছে, তো আসে না তো। আচ্ছা, তোমাদের টোটাল কতজন আসছে আজকে? ঈদের পরে দেখি পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স কমে গেছে, ব্যাপার কি? স্যার অনেকের স্যার নেটের হ্যাঁ, সমস্যা হচ্ছে স্যার, মানে বাসার নেটগুলোতে খুব এটা কি প্রবলেম বন্যার করতেছে জন্য নাকি আসলে নেটওয়ার্কের ঝামেলা? স্যার। নেটওয়ার্কের জন্য স্যার, আমার বাসায় প্রায় স্যার ম্যাক্সিমাম সময় স্যার নেট চলে যায়। ও, সকালবেলা আমারও তো গত রাত্রে চলে গেছে। আমি তোমাদের এই লেকচার যে রেডি করতে পারিনি ভালো করে, আমি একটা ভেজালে পড়ে গেছিলাম। স্যার কালকে রাতে সেটাই 10টা স্যার, সাড়ে মানে 10টায় বসছিলাম, হঠাৎ করে ট্রান্সফরমার নেট গেছে। স্যার হচ্ছে যে ট্রান্সফরমার গেছে, আসছে রাত 3টায়। ওই যে এই কাজ জন্য আর কাজ রাত্রে আর করলে পড়া হয় নাই, নেট লাইন গুলো সকালবেলা একটু কেটে বসছিলাম।
আচ্ছা আমি এখন আমাদের ফর্মুলাটা মনে আছে তোমাদের? ফর্মুলাটা মনে রাখো। এই যে আমাদের ফর্মুলাটা হচ্ছে এটা এন্ড ফায়ারের জন্য বের করছি 4 ND 1/λ ডি নট। ডিরেক্টিভিটির ইকুয়েশন হচ্ছে 4 ND 1/λ। আচ্ছা তা যদি হয় তাহলে আমরা এবার ম্যাটল্যাব স্ক্রিনে যাই। তোমরা দেখো। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি। এবার ম্যাটল্যাব স্ক্রিন হচ্ছে এইটা। হ্যাঁ তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ এই যে আমি অঙ্ক করতেছি, দেখা যাচ্ছে তো ম্যাটল্যাব স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। মনে করো আমরা ফ্রিকোয়েন্সি নিলাম, 1 GHz। এ দেখো ম্যাটল্যাবে কোড দিচ্ছি, কিন্তু 1 GHz এর কোড কিন্তু এইটা, ঠিক আছে না ভুল লিখছি? গিগা 6 আর 9, ঠিক আছে না? এটা ফ্রিকোয়েন্সি। তো সি নট এর ভ্যালু হচ্ছে 3 × 8 না? লাইট ভেলোসিটি 3 × 8 ভেলোসিটি অফ লাইট। ল্যামডা মানে কি? ল্যামডা হচ্ছে C0/F নাকি? ল্যামডা হচ্ছে C0/F। তাহলে ল্যামডা বের করলাম। এবার আমাদের মনে করো ক্যাপিটাল এন হচ্ছে তোমার ওই নাম্বার অফ এলিমেন্টস, তাই না? নাম্বার অফ এলিমেন্টস মনে করো 10টা। আমি এখানে তোমার এক্সাম্পলে 10টা নিছিলাম, ওই আমার ছবিতে নেক্সট ইয়েতে এক্সাম্পল আকারে তোমার জন্য 10টা নিচ্ছি, দেখো তোমার দেখাবো। n = 10, তাহলে নাম্বার অফ এলিমেন্টস দিলাম 10। আর ডি নিছি, কে জানে আসছি এখন। আর ডি নিছি ডি λ/4 মনে হচ্ছে। দেখো তো তোমাদের ইয়েতে দেওয়া আছে না? পরের এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3 অনেকগুলো আছে। এক্সাম্পল 1 এ কত নিচ্ছে দেখো তো? n = 10 নিছি না? λ/4 এই যে সেটাই নিলাম, মানে ওইটাই দেখাচ্ছি λ/4। তাহলে তো সবই ভ্যালু তো পেয়ে গেলাম। এবার ডি নট, এই দেখো ডি নট বের করছি। ডি নট ইকুয়াল টু কি হবে? আমার ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল N ইন্টু কি জানি ছিল, 4 আছে বোধ একটা না? 4 ইন্টু N এন ডি এল বাইর করতে হবে, সরি। তাহলে তো এল রয়ে গেছে। হ্যাঁ এল রয়ে গেছে, সরি এটা হবে না। এল এর ভ্যালু বাইর করো। এল ইকুয়াল টু এল টি বলি যদি অন্যগুলোর সঙ্গে না মিলে। টোটাল এল ইকুয়ালস টু কি জানি ছিল ফর্মুলা এটার জন্য? এটা বলতো এন্ড ফায়ারের জন্য বাইর করছে, কিন্তু এন্ড ফায়ারের জন্য এল এর ইকুয়েশনটা কি জানি ছিল? ক্যাপিটাল এন না? n-1 ইন্টু ডি। হ্যাঁ এটা হলো এলও বাইর করলাম। এলটি হলো n-1 ইন্টু ডি, তাহলে এলও বের হলো। তাহলে এইবার আমার ডি নট বের করতে পারি। আর তো সবই তো হলো। ডি নট ইকুয়ালস টু 4 ইন্টু n এলটি যাক ভুলে যাচ্ছে। হ্যাঁ এলটি 4 ইন্টু 4 ইন্টু ডি না? আরে সিম্পলটা বলো না, এন দিয়ে যেটা ওটা বলো না। এন দিয়ে একটা আছে না ডি নট। এটাই তো বলছিলাম 4 ইন্টু এন ইন্টু ডি, এটাই তো বাইর করছিলাম আমি, এন ইন্টু ডি। হ্যাঁ তো ওটাই তো আমি চাচ্ছিলাম, আমি এত এল বের করে কোনো দরকারই ছিল না। এটা তো সিম্পল আর কি। যাই হোক ওটা কমপ্লিকেটেড। এই দেখো 4n ইন্টু ডি বাই ল্যামডা, এই তো হয়ে গেছে তো। কেন আমি কমপ্লিকেটেড যাব? হ্যাঁ তাহলে ডি নট হচ্ছে, তার মানে এলটি আমার লাগছে না। 4n ইন্টু ডি ইন্টু ল্যামডা হয়ে গেছে তো না? আর তো কোনো ইয়ে না। এবার এন্টার দাও, এবার এন্টার দাও। তাহলে ভ্যালু পাইলা কত? ডি নট পাইছো কত? 10। তার মানে আগে তোমার ইয়েতে কি বলে ওই সিঙ্গেল এটা λ/4 না? আচ্ছা
তো এখন এটাকে আমি একটু বদলাই দিচ্ছি, λ/2 যদি করি তাহলে হচ্ছে λ/4, আর ডি হচ্ছে λL। আচ্ছা, এল এর কোনো ইয়ে আসতেছে না, না? λ/4 10। আচ্ছা, যদি আমি এটাকে ইয়ে আসতেছে না, না এখানে λ/4, এখানে স্মল এল আসতেছে না কোনো ক্যালকুলেশনে, না? স্মল এল এর কোনো ইয়া কন্ট্রিবিউশন আসছে না। তাহলে আচ্ছা, স্পেসিং যদি আমি স্পেসিং ডি ইকুয়াল টু λ/2 নেই, তখন কি হয়? ডি ইকুয়াল টু λ/2 নিলাম, তাহলে ডি নিলাম, আবার ডি ইকুয়াল λ/2, এবার আমার ডি নট আসছে 20। তার মানে λ/2 নিলে আমার ইয়ে আসতেছে, ডিরেক্টিভিটি আসতেছে 20, গেইনও এরকমই হবে। এখন এটা যাই হোক, 10টা এলিমেন্ট দিলাম। এইবার নর্মালি আমাদের ইয়েতে একটা ডাইপোলে আমাদের ডিরেক্টিভিটি কত ছিল? 1.6 ছিল না, মনে আছে? ডাইপোলের ডিরেক্ট, হ্যাঁ যাই হোক 6.3 বাদ দাও, 1.6 বা 1.5 বললো, 1.5 গুণ, অ্যাপ্রক্সিমেটলি 1.5 গুণ, যাই হোক 1.5 গুণ ছিল আর কি। তো এখন একটা দিয়ে যদি আমি 1.5 পাই, 1.5 পাই, আর আমি এখানে ডি নট পেলাম কত? 10। এখন ডি নট ডি নট ডি নট ডিবি দিয়ে যদি আমি প্রকাশ করি, তাহলে আমি পাবো 10 ইন্টু লগ 10 বেস ডি নট, আর্গুমেন্ট ডি নট। তাহলে এটা হলো ডিবিতে, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত? 13 ডিবি। আচ্ছা, আর ওটা ছিল কত? 2 ডিবি ছিল না? 2.1 বা কিছু একটা ছিল, হ্যাঁ 2.1 ছিল বোধহয় ইয়ের জন্য, ডাইপোলের জন্য। তো 2.1 এখন ডিবিতে আসছে 13 ডিবি, 13 ডিবি, মানে নর্মালি আসছে ডি নট হচ্ছে 20, আর লগারিদমে আসছে 13। এরকম ভাবে তোমার ডিরেক্টিভিটি যত বাড়াবে, ওই যে আমি তোমাদের একটা এক্সাম্পল দিছিলাম তোমার অ্যারে অ্যান্টেনার শুরুতে, যে প্যারাবোলিক রিফ্লেক্টর থেকে আমরা যে ইয়ে পাই, ডিরেক্টিভিটি পাই, সেটার বিম উইডথ হচ্ছে 1 ডিগ্রি, এবং প্রায় কত ডিবি জানি ছিল ওটা? 40 ডিবি নাকি নাকি 39 ডিবি, কত ভুলে গেছি। প্রথম শিটে ওটা ছিল কত ডিবি ভুলে গেছি, 46 ডিবি। আচ্ছা 46 ডিবি, তো নিয়ার অ্যাবাউট 40 ডিবি। তো নিয়ার অ্যাবাউট 40 ডিবি যদি হয়, তাহলে নর্মাল ডি নট হচ্ছে ডি নট ডিবি ইকুয়ালস টু 40 ডিবি যদি হয় 40, তাহলে আমার ডি হচ্ছে নর্মাল ডি হচ্ছে ডি নট হচ্ছে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার কিভাবে জানি লেখা এটা, উপরে হলো ডি নট ডিবি বাই 10 মনে হয়, না? ধরো এটা হলো উপরের ইকুয়েশন থেকে দেখো, 10 দিয়ে ভাগ করতে হবে, ডিবিটা উপরে থাকবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা যদি হয়, এটাকে এন্টার করো, কত হলো দেখা যাচ্ছে? 10,000। এইরকম, মানে ধরো তুমি যদি আউটার স্পেসে যদি কমিউনিকেট করতে চাও, এই যে নিয়ার অ্যাবাউট নিয়ারলি 40 ডিবি তোমার ডিরেক্টিভিটি লাগবে। বোঝা যাচ্ছে তোমার টার্গেট কোথায়?
অ্যাজ মাচ অ্যাজ তুমি মনে করো এই 10,000, এই তোমার এই ডাইপোলের যে 1.6 ডিরেক্টিভিটি, ওটা দিয়ে কোনো কাজেই লাগবে না, ওটা তুড়ি দিলে উড়ে চলে যাবে, ওটা কোনো হিসাবেই আসে না। কিন্তু থিওরিটিক্যালি ওটা দিয়ে আমরা শুরু করলাম, দেখলাম একটা ডাইপোলের ডিরেক্টিভিটি হচ্ছে 1.6, ডিরেক্টিভিটি আর গেইন কাছাকাছি, ফলে তুমি এখানে 10,000 যদি হয় একটু কম হবে, 9,999 এরকম গেইন। তাহলে ডিরেক্টিভিটি তোমার যত বেশি হবে তত ভালো। একটা ইয়ে থেকে কি বলে এটাকে, ডিশ অ্যান্টেনা থেকে আউটার স্পেসে যোগাযোগ করতে গেলে নিয়ার অ্যাবাউট 10,000 তোমার ডিরেক্টিভিটি লাগে। একই রকম ডিরেক্টিভিটি লাগে এই যে ওয়েদার ফোরকাস্টিং করে না, এই যে বিবিসি থেকে ওয়েদার ফোরকাস্টিং এর যে ম্যাগের অবস্থা দেখায়, কোথায় বাতাস কিভাবে যাচ্ছে, কোথায় ম্যাগের, এরকম ডিরেক্টিভিটি লাগে অ্যান্টেনার। বুঝা গেল? আরো কঠিন ডিরেক্টিভিটি লাগে যে তোমার এই যে আর পানির নিচে বা আর্থের নিচে কোথায় খনি আছে, কোথায় কি আছে, এগুলো দেখার জন্য আরো তোমার বেশি হাইলি ডিরেক্টিভ অ্যান্টেনা লাগে। তাহলে ডিরেক্টিভিটি কিভাবে বাড়তেছে তুমি ওই যে অ্যারে অ্যান্টেনা দিয়ে বুঝালাম। 10 হইলো প্রথমে, তারপরে 20 হইলো, তারপরে এখানে আসলাম। ফলে এইভাবে কিছু তো বুঝতে পারছো নাকি? বলো। হুম হুম এন, আচ্ছা যদি তুমি এন বাড়াও তাহলে অ্যারেটা মেকানিক্যালি আনস্টেবল হয়ে যাবে, এটা অনেক ভারী হয়ে যাবে, বাতাসের এটা ঠেলে ফেলে দিবে। কথা বুঝতে পারতেছো? যদি তুমি 5টা এলিমেন্ট দিয়ে যদি একটা অ্যান্টেনা বানাও আর 15টা এলিমেন্ট দিয়ে একটা অ্যান্টেনা বানাও, 15টা এলিমেন্টের অ্যান্টেনাটাকে দাঁড় করে রাখতে তো তোমার মেকানিক্যালি অনেক কষ্টসাধ্য। বাতাসের ড্র্যাগে ওকে রাখতে পারবা? ও ফেলে দিবে তো বাতাসে। তানিম, বুঝছো এবার? মানে ট্রেড অফ করতে হবে। তুমি একেবারে এইদিকে কমাইলেও হবে না, গেইন হবে না, আবার ওইদিকে বেশি স্পেসিং করেও তোমার অনেক ওইদিকে করলেও লার্জ হয়ে যাবে। তো রাইট, ওই তো না, হ্যাঁ সেটাও তো, এই ডি সেই ডি না, না তো। আরে সাইড লোব বাড়ে সেটা হলো অ্যান্টেনার স্মল লেংথ বাড়াইলে পরে তুমি কনফিউজ করে ফেলতেছো। এই ডিটা হচ্ছে সেপারেশন ডিস্টেন্স। আচ্ছা, এখন আমি সাইড লোব বাড়ায় না বাড়ায় দেখবো, একটু পরেই দেখবো, আমরা নেক্সট আমার এক্সাম্পল গুলিতে দেখবো, আমার খেয়াল নাই। তা যদি হয় হয়তো হইতেও পারে, তবে আপাতত মনে হচ্ছে যে এইরকম। হ্যাঁ, বুঝা গেল? ওই স্ক্রিন ছেড়ে দিছি, এই স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, না? আচ্ছা, তাহলে কি ওটা ছেড়ে দিতে হবে নাকি আবার শেয়ার স্ক্রিনে যেতে হবে? তাহলে এটা স্টপ করে দেই, স্টপ করে দিলাম, করে দিয়ে এবার শেয়ার স্ক্রিনে যেতে হবে। শেয়ার স্ক্রিনে গেলে এই যে এই, এবার দেখা যাচ্ছে? আসছে না এবার? আসছে। ডি নট ইকুয়াল টু 4 এন ডি কে থিটা বাই ল্যামডা। এই যে সোজা কথা একটা এক্সাম্পল দিয়ে দেখালাম যে এন বা কে ডি এগুলো দিলে যে কোনো একটা দিয়ে তুমি বাড়াইতে পারো, মানে ইয়ে হবে তোমার ডিরেক্টিভিটি বাড়বে। তা এখন ওটা তো দেখালাম ফিক্সড, হয় এন্ড ফায়ার অথবা ব্রড সাইড। ব্রড সাইড হলে 90 ডিগ্রিতে রেডিয়েশন প্যাটার্ন বেরোবে, আর এন্ড ফায়ার হলে 0 ডিগ্রিতে অথবা 180 ডিগ্রিতে। আচ্ছা, এইবার যদি আরবিট্রারি হয় বিটার ভ্যালু, তাহলে এটাকে বলবো আমরা স্ক্যানিং। স্ক্যানিং, বুঝতে পারতেছো? স্ক্যানিং বিম। আচ্ছা, স্ক্যানিং বিমের ক্যারেক্টারিস্টিক্স কি দেখো, এই দেখো আমি দেখাচ্ছি এখানে। স্ক্যানিং বিম যদি বিটার ভ্যালু যদি এরকম হয়, এই আমি এক্সাম্পল 1-এ দেখাচ্ছি। ইকুয়েশনটা তোমার ওই যে 76 ইকুয়েশন দেখালাম, এটা নরমাল একটা কেডি কস থিটা, কেডি কস থিটা এটার ইকুয়েশন, সেটা থিটাকে ভ্যারি করাবো, থিটাকে ভ্যারি করাবো এক্সাম্পল 1-এ। এক্সাম্পল 1-এ দেখাও, এটা আমি তোমার ওই ইকুয়েশনটা আবার মনে করাইতেছি। এবার আমি কোনো ব্রড সাইড অথবা এন্ড ফায়ারে যাচ্ছি না, আরবিট্রারি করছি। কি, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রিতে করাচ্ছি। দেখতে পাচ্ছ আমি যে হাইলাইট করলাম, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রিতে।
বিমটা মেইন বিমটা হবে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রিতে, তা তাহলে ওই ইকুয়েশনটাকে এখন আমি ওই একই রকম অ্যানালাইসিস সব একই রকম থাকবে, শুধু একটা ছবি দেখাচ্ছি যে আমি ওই অ্যারে ফ্যাক্টরকে প্লট করছি। এই দেখো অ্যারে ফ্যাক্টরকে প্লট করছি, figure 1, radiation pattern of scanning array antenna for 10 elements with maximum squinted in the theta equal to 60 degree direction for a separation degree dan lambda by 4. দেখো 60 ডিগ্রিতে কিন্তু মেইন দুইটা লোব আমরা পাইছি, বুঝা যাচ্ছে? থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন আরেকটা এক্সাম্পলে আসো, এটা আরবিট্রারি, এখানে করলাম কি 10 এলিমেন্টই রাখলাম, কিন্তু থিটার ভ্যালু কিন্তু এখানে ভ্যারি করছে 0 থেকে 180। এই দেখো 0 থেকে 180 পর্যন্ত ভ্যারি করছে। দেখো আমি হাইলাইট করলাম, দেখা যাচ্ছে থিটার ভ্যালু 0 থেকে 180 পর্যন্ত স্ক্যানিং করো তুমি, দেখো কোন দিকে বিম যায়, এবং সেটা দেখো ওই ল্যামডা বাই 4 এগুলো সবই ঠিক রাখছি, 10টা এলিমেন্ট। দেখো ফিগার 2 তে, এটা কি ফিগার 2 না 5 কি জানি, ফিগার 2, ফিগার 2 এর অনেকগুলো ছবি আছে। ফিগার 2 এতে হলো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিতে আসছে, দেখছো বিমটা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এটার ওই দেখো সাইড লোব গুলো অনেক ছোট ছোট অনেকগুলো আছে, কিন্তু বেশ কম, ডমিনেন্ট হচ্ছে মেইন লোবটা বেশ ডমিনেন্ট, এবং এটা বলতে পারো এটা এন্ড ফায়ার ক্যারেক্টারিস্টিক্স, মানে হোয়েন থিটা ইকুয়াল টু 0 এন্ড ফায়ার ক্যারেক্টারিস্টিক্স। তারপরে দেখো এই যে দেখো এটা আরেকটা, এটা থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে আসছে, অত ভালো না, 0 ডিগ্রিতেও পাওয়ার আছে, এই স্ক্যানিংটা সুবিধা হচ্ছে না। আরেকটা আসছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা কিন্তু ভালোই স্ক্যানিং হচ্ছে, দেখছো দুইটা বিম হয়েছে এটা। মানে এই সমস্ত স্ক্যানিং বিম দিয়ে কি করা হয় বলি, এখন এখান থেকে তুমি স্যাটেলাইটে চলে যাও, স্যাটেলাইটে যদি এরকম একটা বিম বানাও তুমি, এট এ টাইম তুমি মনে করো পৃথিবীর একদিকে হচ্ছে, ধরো এইদিকে হচ্ছে ইন্ডিয়া, ঠিক এত ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সৌদি আরব হয়, তুমি এট এ টাইম 2 জায়গাতে ব্রডকাস্ট করতে পারবা। এই জন্য অ্যারে, এই যে এটাকে কি বলবো আমরা, স্ক্যানিং অ্যান্টেনা বললাম না, স্ক্যানিং অ্যারে অ্যান্টেনা। স্ক্যানিং অ্যারে অ্যান্টেনার এই সুবিধা, তোমার লোকেশন গুলি তুমি ওই অ্যান্টেনার মেইন বিম গুলো যদি তুমি ওখান থেকে ফেজ টেস্ট ঠিক করো, অ্যাম্পলিটিউড ঠিক করো, সেপারেশন ডিস্টেন্স ঠিক করো, তাহলে কোন কোন দেশ, মাঝখান দিয়ে অন্যগুলো দেশ তোমার ইন্টারেস্ট নাই, বা এখানে পাহাড় জঙ্গল সমুদ্র এগুলো আমার দেখা দরকার নাই, আমার ইন্টারেস্ট হচ্ছে রাশিয়া এবং ইন্ডিয়াকে দেখা। আমেরিকা সাধারণত দেখবে রাশিয়া এবং ইন্ডিয়াকে। হ্যালো 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 জি হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমি এখন ইয়েতে অনলাইনে আছি। সরি, তোমাদের না এটা অন্য একখান থেকে ফোন আসছে, তাকে বললাম যে জুম লাইন ক্লাসে আছে। আচ্ছা, বুঝা গেল স্ক্যানিং অ্যান্টেনার কারবার। তানিম, দেখছো 60 ডিগ্রিতে, এখন এটাকে উপর থেকে যদি ফেলো অনেক দূরে দূরে পড়বে কিন্তু। তো এইভাবে গেল, এই যে আরেকটা স্ক্যানিং বিম, এটা 90 ডিগ্রিতে, এটা 90 ডিগ্রিতে হলো, এটা আবার 120, এইভাবে দেখাচ্ছে কিভাবে স্ক্যানিং করে। আচ্ছা গেল 3 নম্বর এক্সাম্পল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিটার ভ্যালু চেঞ্জ করছি। বিটার ভ্যালু আগে ছিল থিটা ইকুয়াল টু 0, বিটার ভ্যালু ছিল আগে 0, এবার হলো 180 ডিগ্রি বিটার ভ্যালু। তাহলে এবার দেখো, যদি তুমি দেখো তাহলে এবার এই যে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি চলে এলে, এবার যদি আমরা এটাকে স্ক্যানিং করি, তাহলে এটা চলে যাচ্ছে এইভাবে, থিটা ইকুয়াল টু 90, থিটা ইকুয়াল টু 270। আবার দেখো স্ক্যানিং হচ্ছে, এটা একটু একটু সরে যাচ্ছে, একটু সরে যাচ্ছে, একটু সরে যাচ্ছে, একটু সরে যাচ্ছে, এবং এখানে ফাইনালি গিয়ে 180 এবং 0তে গিয়ে থামলো। তাতে কি বোঝা গেল, 0 এবং 180 ডিগ্রিতে মেইন বিম, তারপর আশেপাশে দুটো আছে। এইভাবে তুমি প্রবলেমটা এখানে সেট করা হয় না, যাই হোক থাকলো। আজকের লেকচারের প্রায় শেষ অংশ এটা। তার মানে আমি তোমাদের স্ক্যানিং বিম বললাম যে যদি তুমি বিটার ভ্যালু 0 বা 90 বা 180 এভাবে যদি ফিক্স করে ফেলো, বা থিটা ইকুয়াল টু যদি ফিক্স করে ফেলো,
ফেজ অ্যাঙ্গেলের, মানে ফেজ অ্যাঙ্গেল বলতে একটা হচ্ছে বিটা, বিটা হচ্ছে একটা অ্যান্টেনা থেকে আরেকটা অ্যান্টেনার ওই ইলেকট্রনিক বক্স থেকে, ধরো আমি আচ্ছা প্রথম শিটটাতে যাই, তাহলে আমার সুবিধা হবে তোমার বুঝানো। প্রথম শিটটা কই জানি, প্রথম শিটটা হচ্ছে এইটা, অ্যান্টেনা অ্যারে দুইটাই তো প্রথম দেখা যাচ্ছে, এটা তো না এটা প্রথমটা, আচ্ছা এটা প্রথমটা না, এটা কি বুঝাতে আনলাম এটাকে, ও না হ্যাঁ এটাই, এটা তাহলে, এটা তাহলে উপরের দিকে, উপরের দিকে লাগবে, এই যে উপরের দিকে লাগবে, এই যে এটা লাগবে, এই ছবিটা লাগবে, হ্যাঁ এই যে এবার মনে পড়ছে তোমার কি বুঝতে চাচ্ছিলাম, হঠাৎ করে মাথা আউট হয়ে গেছে। আচ্ছা এইখানে দেখো যে ইনপুট বক্স 1, ইনপুট বক্স 2, ইনপুট বক্স 3, এগুলোর থেকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে বিটা, বুঝতে পারতেছো? এখান থেকে আমরা ইনহারেন্টলি, আমি ইচ্ছাকৃত ভাবে বিটা ইম্পোজ করছি। আরেক থিটা হচ্ছে কিন্তু অন্য জিনিস, থিটা হচ্ছে দেখো তুমি কোন অ্যাঙ্গেলে অবজার্ভ করবা, বুঝতে পারতেছো? থিটা ডিপেন্ড করছে তুমি কোন অ্যাঙ্গেলে অবজার্ভ করবা। অতএব বিটাটা হচ্ছে অ্যান্টেনার ইনহারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, যার জন্য আমরা বিটা ইকুয়ালস টু 0 অথবা মাইনাস কেডি প্লাস মাইনাস কেডি দিয়া এটাকে হয় এন্ড ফায়ার অথবা ব্রডসাইড ইয়ে পাবো, ক্যারেক্টারিস্টিক্স পাবো। আর থিটা ভ্যারি করে, অবজারভেশন পয়েন্ট ভ্যারি করেও, বুঝা যাচ্ছে? অবজারভেশন পয়েন্ট ভ্যারি করেও তুমি এই অ্যান্টেনার বিম গুলো বিভিন্ন ডিরেকশনে, থিটা ইকুয়াল টু 0 মানে হচ্ছে এই ডিরেকশন, থিটা ইকুয়াল টু 180 মানে এই ডিরেকশন, থিটা ইকুয়াল টু 90 মানে হচ্ছে তোমার দিকে, বিভিন্ন ভাবে তুমি স্টিয়ারিং বা বিম ইয়ে করতে পারো, কি বলে এটাকে, কন্ট্রোল করতে পারো। বুঝা যাচ্ছে আমার কথা? বিটা এবং থিটা এবং ডি, এই যে ডি, এই যেখানে ডি আছে, সেপারেশন ডিস্টেন্স ডি, এগুলোকে কন্ট্রোল করে বিম যে কোনো দিকে নিতে পারবা তুমি। এই হলো অ্যারে অ্যান্টেনার চার্মিং পয়েন্ট। কিন্তু তুমি যদি ডাইপোল অ্যান্টেনা ইউজ করো, যদি এটা ভার্টিক্যালি রাখো, ও হরাইজন্টালি 90 ডিগ্রি হরাইজন্টালে শুধু রেডিয়েট করবে, তাও কি সব দিকে 360 ডিগ্রিতে সব দিকে করবে, বুঝা গেল? ওটা কিন্তু তুমি ওটার ক্যারেক্টারিস্টিক্স করো ওরকমই থাকবে, তুমি এটাকে আর মানে স্টিয়ারিং বা কোনো দিকে পার্টিকুলার কোনো ডিরেকশনে নিতে পারবা না। আর এই অ্যারের সুবিধা হলো যখন তুমি মোর দেন 2, 3টা 4টা 5টা 10টা এরকম ইউজ করো এবং তাদের বিটা এবং এই কারণ কন্ট্রোল করতে পারো, তখন বিটা তুমি যে কোনো দিকে, বিটা মানে সরি বিম যে কোনো দিকে তুমি স্টিয়ারিং করতে পারবা। আমার কথা বুঝতে পারছো কিনা? আমি লেকচার আর বুঝাতে পারলাম কিনা জানি না, মনে হচ্ছে আমার লেকচার তোমাদের